রতনপুর গ্রামে একটা বিশাল বড় দিঘি ছিল, কিন্তু থাকলে কি হবে? সেই দিঘির এত দুর্নাম ছিল যে তার আশপাশ দিয়েও কেউ যেতে চাইতো না। সবাই বলে সেখানে নাকি পেতনি আছে। একদিন বলি, কি গো, কানে কি কথা যাচ্ছে না? হ্যাঁ গো গিন্নি, বলো, আমি শুনছি। শুনে আমাকে উনি উদ্ধার করেছেন। বলি, সকাল সন্ধে দাওয়ায় বসে খালি হুকো খেলে সংসার চলবে? কি করব বলো, তুমি তো জানোই আমার কাজ বাজ নেই। হ্যাঁ, আমি সব জানি, আর এটাও জানি তোমার কাজ করার কোনো ইচ্ছাও নেই। এরকম করে বলো কেন গিন্নি? আমি কি চেষ্টা করি না? এই শোনো, তোমার সঙ্গে দাঁড়িয়ে বক বক করার সময় আমার নেই। যাও, গিয়ে বাজার করে আনো। ছেলেপুলেগুলোর পেটে চড়া পড়ে গেল গো। কিন্তু বাজার যাওয়ার জন্য তো পয়সা লাগবে। কার কাছে গিয়ে হাত পাতি বলো তো? কি? এটাও আমায় বলে দিতে হবে নাকি? এক কাজ করো, তুমি ওই দিঘির জলে ডুবে মরো। তোমার আর এ জীবন রেখে কোনো লাভ নেই। সত্যি তো, এই জীবন রেখে কি লাভ? রোজ রোজ বউয়ের ঝাঁটালাথি খাওয়ার থেকে মরে যাওয়াই ভালো। এই বলে সে সারাদিন ধরে অনেক দুঃখ করে। তারপর দিনের শেষে দিঘির ধারে যায় জলে ঝাঁপ দিতে। হে ঈশ্বর, আমায় ক্ষমা করো, আমি আর এই জীবন রাখতে পারলাম না। এই খবরদার, এখানে মরবি না বলছি, এটা আমার জায়গা। কে কে? টস 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 নোলাটা আমার লাক 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 করে বক 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 মুখে পড়ে রই কাতলা মেরে। দিঘির জলেই থাকি আমি, ভয় দেখাই যাকে তাকে, তাই সকলে মেছো পেতনি নামেই আমায় ডাকে। ওরে বাবা রে, পেতনি আমায় মেরে ফেললো গো। এই চুপ কর তো, আমি তোকে কোথায় মারতে এলাম শুনি? তুই তো নিজেই এখানে মরতে এসেছিলি। আমি তো বারণ করলাম, মনা মুখটা এখন আমার নামেই দোষ চাপাচ্ছে। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বল তো তুই কে, আর এখানে মরতে এসেছিস কেন রে? আমি বাবলু। আমি কোনো কাজ করি না বলে বউ আমায় উঠতে বসতে লাঠি ঝাঁটা মারে, এমনকি মরেও যেতে বলে। তাই আজ আমি সইতে না পেরে মরতে এসেছিলাম। আহারে, এমন সুন্দর নধর বরটাকে কেউ এমন করে? আমি তোর বউ হলে তোকে কি যত্নটাই না করতাম। তাহলেই আমার কষ্টটা একবার ভেবে দেখো মেছো পেতনি দিদি। এই, চুপ! তুই আমার কোন জন্মের ভাই রে যে আমি তোর দিদি হতে যাব? তবে তুই যদি চাস আমি তোর বউ হতে পারি। আমার বিয়ে করার খুব শখ রে। সে কি, পেতনির সঙ্গে মানুষের বিয়ে? কেন রে, পেতনিদের কি বিয়ে হয় না? আর তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোকে অনেক মোহর দেব আর অনেক যত্ন করব। তোর ওই যাত্রার বউয়ের মতো দুধছাই করব না। এইসব শুনে বাবলু পড়ল মহা ফ্যাসাদে। কিন্তু মোহরের কথা শুনে তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আর যাই হোক, এই পেতনির থেকে আমার বউটা ঢের ভালো। শুধু অভাবের সংসারে পয়সা কামাই না বলে একটু গালাগালি দেয়, কিন্তু যদি আমি মোহর পাই তাহলে তো আর আমার জীবনে কোনো অশান্তিই থাকবে না। কি এত ভাবছিস শুনি? কিছু না, ভাবছি বিয়ের অনুষ্ঠানটা কোথায় করি। ও মা, তার মানে তুই বিয়েটা করবি? আমার কি লজ্জা করছে। আর লজ্জা পেতে হবে না, আগে আমাকে মোহর দাও, ওই দজ্জাল বউয়ের মুখে ছুঁড়ে মারি। কটা টাকার জন্য সারা জীবন আমায় কি অপমানই না করেছে।
তারপর আমি মুক্তি পেয়েই তোমার কাছে চলে আসব। সত্যি তো? আরে হ্যাঁ রে বাবা। তাহলে এই নে। এদিকে সন্ধে হয়ে গেছে, তাও স্বামী বাড়ি আসছে না দেখে বাবলুর বউ মহা চিন্তায় পড়ে গেল। উফ, কি যে করি, কেন যে দুটো মন্দ কথা বললাম, মানুষটা যে এখনো বাড়ি ফিরলো না। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি এনেছি। ওমা, এ তো মোহর। তা এ তুমি কোথায় পেলে? ডাকাতি করলে নাকি? হায় 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 হায়। উফ, আস্তে আস্তে, সবাই শুনতে পাবে তো। না, আমি ডাকাতি করিনি। তাহলে? তখন বাবলু বউকে সব কথা খুলে বলল। আর সব শুনে বউ বলল, না 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 না, আমি সতীনের সঙ্গে ঘর করতে পারবো না। আহ, তোমায় কে ঘর করতে বলেছে শুনি? আর আমার খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে আমি পেতনিকে বিয়ে করব? তাহলে? আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুমি দেখোই না আমি কি করি। নাও নাও, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। তারপর থেকে বাবলু রোজ দিঘির ধারে যায় আর পেতনিকে নানা রকম দুঃখের কথা আর বিয়ের জোগাড়ের কথা শুনিয়ে মোহর নিয়ে আসে। কিন্তু একদিন, কি রে, আমার সব মোহর তো ফুরিয়ে গেল, আর বিয়ে কবে করবি? শোন, আমাকে যদি ঠকাস না, তাহলে তোর ঘাড় মোটকে দেব বলে দিলাম। আহা, অত রাগ করো কেন সোনা? আসলে তোমার আর আমার বিয়ে বলে কথা, তাই এলাহি আয়োজন করতে একটু সময় লাগছে। তবে আয়োজন প্রায় শেষের দিকে, আর কটা মোহর পেলেই প্যান্ডেলের কাজ হয়ে যাবে। ঠিক আছে, সোনা যখন বললি আমায়, আমি তোকে দিচ্ছি, কিন্তু বলে দিলাম আমার কাছে আর কিছু নেই। এই শেষ, এবার যা করার তাড়াতাড়ি কর। এই বলে মেছো পেতনি তাকে শেষ ঘরা মোহর দিল। আর বাবলু বুঝলো আর এখানে থাকাটা ঠিক হবে না। তার কাছে যা পয়সা আছে তা দিয়ে তার বাকি 14 পুরুষ বসে খেতে পারবে। তাই সে পরের দিনই বাক্স, প্যাঁচা আর সেই সব মোহর গুছিয়ে বউ ছেলেপুলে নিয়ে শহরে চলে গেল। আর এদিকে পেতনি সেই দিঘিতে বাবলুর জন্য অপেক্ষা করতে লাগলো। আমার বাবলুটা কোথায় গেল গো? যাই, ওকে একবার গ্রামে গিয়ে খুঁজে আসি। তারপর পেতনি রোজ রাতে গ্রামে প্রত্যেকের বাড়ির জানলার ধারে গিয়ে জিজ্ঞাসা করে, এই, তোরা কেউ বাবলুকে দেখেছিস? আর আমার বিয়ের প্যান্ডেলটা কোথায় হচ্ছে রে? কিন্তু কেউই তার কথার উত্তর দেয় না। শুধু একজন বলে, বাবলু তো বউ ছেলে পুলে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তখন পেতনি বুঝতে পারে যে বাবলু তাকে ঠকিয়েছে। তারপর থেকে সে সেই যে মরা কান্না শুরু করেছে তা এখনো থামেনি। তাই রতনপুর গ্রামে দিঘির ধারে গেলে আজও সেই মেছো পেতনি কান্নার আওয়াজ শোনা যায়। বিয়ে করতে গেছিলাম আমি পঞ্চৌতুক দিয়ে, বাবলু আমায় ঠকিয়ে গেল সব মোহর নিয়ে।
রতনপুর গ্রামে একটা বিশাল বড় দিঘি ছিল, কিন্তু থাকলে কি হবে, সেই দিঘির এত দুর্নাম ছিল যে তার আশপাশ দিয়েও কেউ যেতে চাইতো না। সবাই বলে সেখানে নাকি পেতনি আছে। একদিন বলি, কি গো, কানে কি কথা যাচ্ছে না? হ্যাঁ গো গিন্নি, বলো, আমি শুনছি। শুনে আমাকে উনি উদ্ধার করেছেন। বলি, সকাল সন্ধে দাওয়ায় বসে খালি হুকো খেলে সংসার চলবে? কি করব বলো, তুমি তো জানোই আমার কাজ বাজ নেই। হ্যাঁ, আমি সব জানি, আর এটাও জানি তোমার কাজ করার কোনো ইচ্ছাও নেই। এরকম করে বলো কেন গিন্নি? আমি কি চেষ্টা করি না? এই শোনো, তোমার সঙ্গে দাঁড়িয়ে বক বক করার সময় আমার নেই। যাও, গিয়ে বাজার করে আনো। ছেলেপুলেগুলোর পেটে চড়া পড়ে গেল গো। কিন্তু বাজার যাওয়ার জন্য তো পয়সা লাগবে। কার কাছে গিয়ে হাত পাতি বলো তো? কি? এটাও আমায় বলে দিতে হবে নাকি? এক কাজ করো, তুমি ওই দিঘির জলে ডুবে মরো। তোমার আর এ জীবন রেখে কোনো লাভ নেই। সত্যি তো, এই জীবন রেখে কি লাভ? রোজ রোজ বউয়ের ঝাঁটালাথি খাওয়ার থেকে মরে যাওয়াই ভালো। এই বলে সে সারাদিন ধরে অনেক দুঃখ করে। তারপর দিনের শেষে দিঘির ধারে যায় জলে ঝাঁপ দিতে। হে ঈশ্বর, আমায় ক্ষমা করো, আমি আর এই জীবন রাখতে পারলাম না। এই খবরদার, এখানে মরবি না বলছি, এটা আমার জায়গা। কে কে? টস 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 নোলাটা আমার লাক 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 করে বক 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 মুখে পড়ে রুই কাতলা মেরে। দিঘির জলেই থাকি আমি, ভয় দেখাই যাকে তাকে, তাই সকলে মেছো পেতনি নামেই আমায় ডাকে। ওরে বাবা রে, পেতনি আমায় মেরে ফেললো গো। এই চুপ কর তো, আমি তোকে কোথায় মারতে এলাম শুনি? তুই তো নিজেই এখানে মরতে এসেছিলি। আমি তো বারণ করলাম, মনা মুখটা এখন আমার নামেই দোষ চাপাচ্ছে। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বল তো তুই কে, আর এখানে মরতে এসেছিস কেন রে? আমি বাবলু। আমি কোনো কাজ করি না বলে বউ আমায় উঠতে বসতে লাঠি ঝাঁটা মারে, এমনকি মরেও যেতে বলে। তাই আজ আমি সইতে না পেরে মরতে এসেছিলাম। আহারে, এমন সুন্দর নধর বরটাকে কেউ এমন করে? আমি তোর বউ হলে তোকে কি যত্নটাই না করতাম। তাহলেই আমার কষ্টটা একবার ভেবে দেখো মেছো পেতনি দিদি। এই চুপ, তুই আমার কোন জন্মের ভাই রে যে আমি তোর দিদি হতে যাব? তবে তুই যদি চাস আমি তোর বউ হতে পারি। আমার বিয়ে করার খুব শখ রে। সে কি, পেতনির সঙ্গে মানুষের বিয়ে? কেন রে, পেতনিদের কি বিয়ে হয় না? আর তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোকে অনেক মোহর দেব আর অনেক যত্ন করব। তোর ওই যাত্রার বউয়ের মতো দুচ্ছাই করব না। এইসব শুনে বাবলু পড়ল মহা ফ্যাসাদে। কিন্তু মোহরের কথা শুনে তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আর যাই হোক, এই পেতনির থেকে আমার বউটা ঢের ভালো। শুধু অভাবের সংসারে পয়সা কামাই না বলে একটু গালাগালি দেয়। কিন্তু যদি আমি মোহর পাই তাহলে তো আর আমার জীবনে কোনো অশান্তিই থাকবে না। কি এত ভাবছিস শুনি? কিছু না, ভাবছি বিয়ের অনুষ্ঠানটা কোথায় করি। ও মা, তার মানে তুই বিয়েটা করবি? আমার কি লজ্জা করছে। আর লজ্জা পেতে হবে না, আগে আমাকে মোহর দাও, ওই দজ্জাল বউয়ের মুখে ছুঁড়ে মারি। কটা টাকার জন্য সারা জীবন আমায় কি অপমানই না করেছে।
তারপর আমি মুক্তি পেয়েই তোমার কাছে চলে আসবো। সত্যি তো? আরে হ্যাঁ রে বাবা। তাহলে এই নে। এদিকে সন্ধে হয়ে গেছে, তাও স্বামী বাড়ি আসছে না দেখে বাবলুর বউ মহা চিন্তায় পড়ে গেল। উফ, কি যে করি, কেন যে দুটো মন্দ কথা বললাম, মানুষটা যে এখনো বাড়ি ফিরলো না। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি এনেছি। ওমা, এ তো মোহর। তা এ তুমি কোথায় পেলে? ডাকাতি করলে নাকি? হায় 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 হায়। উফ, আস্তে আস্তে, সবাই শুনতে পাবে তো। না, আমি ডাকাতি করিনি। তাহলে? তখন বাবলু বউকে সব কথা খুলে বলল। আর সব শুনে বউ বলল, না 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 না, আমি সতীনের সঙ্গে ঘর করতে পারবো না। আহ, তোমায় কে ঘর করতে বলেছে শুনি? আর আমার খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে আমি পেতনিকে বিয়ে করব? তাহলে? আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুমি দেখোই না আমি কি করি। নাও নাও, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। তারপর থেকে বাবলু রোজ দিঘির ধারে যায় আর পেতনিকে নানা রকম দুঃখের কথা আর বিয়ের জোগাড়ের কথা শুনিয়ে মোহর নিয়ে আসে। কিন্তু একদিন, কি রে, আমার সব মোহর তো ফুরিয়ে গেল, আর বিয়ে কবে করবি? শোন, আমাকে যদি ঠকাস না, তাহলে তোর ঘাড় মোটকে দেব বলে দিলাম। আহা, অত রাগ করো কেন সোনা? আসলে তোমার আর আমার বিয়ে বলে কথা, তাই এলাহি আয়োজন করতে একটু সময় লাগছে। তবে আয়োজন প্রায় শেষের দিকে, আর কটা মোহর পেলেই প্যান্ডেলের কাজ হয়ে যাবে। ঠিক আছে, সোনা যখন বললি আমায়, আমি তোকে দিচ্ছি, কিন্তু বলে দিলাম আমার কাছে আর কিছু নেই। এই শেষ, এবার যা করার তাড়াতাড়ি কর। এই বলে মেছো পেতনি তাকে শেষ ঘরা মোহর দিল। আর বাবলু বুঝলো আর এখানে থাকাটা ঠিক হবে না। তার কাছে যা পয়সা আছে তা দিয়ে তার বাকি 14 পুরুষ বসে খেতে পারবে। তাই সে পরের দিনই বাক্স, প্যাঁচা আর সেই সব মোহর গুছিয়ে বউ ছেলেপুলে নিয়ে শহরে চলে গেল। আর এদিকে পেতনি সেই দিঘিতে বাবলুর জন্য অপেক্ষা করতে লাগলো। আমার বাবলুটা কোথায় গেল গো? যাই, ওকে একবার গ্রামে গিয়ে খুঁজে আসি। তারপর পেতনি রোজ রাতে গ্রামে প্রত্যেকের বাড়ির জানলার ধারে গিয়ে জিজ্ঞাসা করে, এই, তোরা কেউ বাবলুকে দেখেছিস? আর আমার বিয়ের প্যান্ডেলটা কোথায় হচ্ছে রে? কেউই তার কথার উত্তর দেয় না। শুধু একজন বলে, বাবলু তো বউ ছেলে পুলে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তখন পেতনি বুঝতে পারে যে বাবলু তাকে ঠকিয়েছে। তারপর থেকে সে সেই যে মরা কান্না শুরু করেছে তা এখনো থামেনি। তাই রতনপুর গ্রামে দিঘির ধারে গেলে আজও সেই মেছো পেতনি কান্নার আওয়াজ শোনা যায়। বিয়ে করতে গেছিলাম আমি বন জন্তু দিয়ে, বাবলু